চরমপন্থা ও উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে, ইমেজ সংকটে পড়বে দেশ, বললেন তারেক রহমান। সার্বভৌমত্ব নিয়ে আপোষ নয়, হুঁশিয়ারি জামায়াতের। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান এনসিপির। রাজনৈতিক শক্তিগুলো তাদের মধ্যে মতপার্থক্য থাকবে, নীতিগত পার্থক্য থাকবে। রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানেই অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ছদ্মবেশে নারায়ণগঞ্জে বাসা ভাড়া নেন আরসা প্রধান আতাউল্লাহ। খুব একটা দেখা যেত না বাইরে, বলছেন এলাকাবাসী। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মেলার আশা পুলিশের। আওয়ামী লীগ নেতা গোলাপের যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। ঋণের নামে বিপুল টাকা আত্মসাতে সালমান এফ রহমানের। 4 ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ। সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে আসছে এবারের বাজেট। গুরুত্ব পাবে ব্যাংকের স্থিতিশীলতা ও কর্মসংস্থানও, জানালেন উপদেষ্টা। সংস্কার করা হবে এনবিআর। বগুড়া পুলিশ লাইন্সেও ছিল আয়নাঘর। কথিত জঙ্গি আর আওয়ামী বিরোধীদের আটকে রেখে চলত অমানবিক নির্যাতন। চাঞ্চল্যকর তথ্য ঘুম কমিশনের। চরমপন্থা ও উগ্রবাদ মাথাচাড়া দিলে দেশ ইমেজ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক নেতাদের সম্মানে দলটির ইফতার মাহফিলে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি কথা বলেন। গণতন্ত্রের শক্তিশালী হাতিয়ার জাতীয় ঐক্য জানিয়ে জামায়াত নেতা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ নয়। আর রাজনীতিকদের মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে দলগুলোকে এক থাকার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। ভিন্ন মতাদর্শ, ভিন্ন দল এক হয়েছেন পবিত্র মাহে রমজানে ইফতার আয়োজনে। রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন জামায়াত ইসলাম, নাগরিক ঐক্য, এলডিপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচনের কথা আমরা পরিষ্কার করে বলছি, এই জন্য ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট আমি তৈরি করতে পারি, জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার গঠন করতে পারি, যারা সেখানে নির্ধারিত করবেন পরবর্তী সংস্কারগুলো কিভাবে হবে, কিভাবে হবে। জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণতন্ত্রের শক্তিশালী হাতিয়ার হচ্ছে জাতীয় ঐক্য। স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ নয়। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা বলেন, গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্যের বিকল্প নেই। ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা তাদের। নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত ডালপালা মেলবে। নির্বাচনবিহীন অনির্বাচিত একটা সরকার দেশে থাকা মানেই হচ্ছে আসলে অনেক ধরনের ফায়দা নেওয়ার রাস্তা খোঁজা। ভারতের দালালি করে কোনো লাভ হবে না। অন্যের উপর নির্ভরশীল হয়ে আমরা যদি আগাই, আমরা আর কখনো স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো না। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে উঠবে। একটি কথা বলা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন। আমি মনে করি যে 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে, মুজিববাদ এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বলেন, যদি চরমপন্থা ও উগ্র ধর্মীয় মতবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তবে দেশে গণতন্ত্রের কবর রচনা হবে।
ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা, এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলে সুযোগ নেবে ফ্যাসিবাদ শক্তি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিকভাবে উৎসাহী না হয়ে আইনজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মানুষের কল্যাণে যাতে আইনজীবীরা কাজ করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, দেশে সামাজিক ন্যায় বিচারের চরম অভাব। কোরআনের আইনের ভিত্তিতে একটি মানবিক সমাজ গঠনে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। ইয়েস, দুনিয়া আপনি পারবেন, কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না। সেই দিন আপনি আটকা পড়ে যাবেন। আপনারা বিচারকের অংশ, আপনারাই তো বলেন বার এবং বেঞ্চ মিলে বিচার। সকল বিচারকের একজন বড় মহাবিচারক আছেন। এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট সেদিন দুনিয়ার সকল বিচারক, আইনজীবী, ভিকটিম সকলকে সেদিন এবং উইটনেস যারা সবাইকে হাজিরা দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্থ পাচার মামলা প্রত্যাহারের আদেশ আইনসম্মত ছিল কিনা সে বিষয়ে 23 এপ্রিল সিদ্ধান্ত জানাবেন সর্বোচ্চ আদালত। তার আইনজীবী বলছেন, দেশে বিদেশে হেয় করতেই প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয় দুদক। বাড়তি সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় অধ্যাপক ইউনূস মামলা মুক্ত হতে চান বলেও জানান তার আইনজীবী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম ঘোষণার পর প্রথমে শ্রম আইনের মামলা থেকে খালাস পান ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেয়ার 4 দিন পর অধ্যাপক ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা প্রত্যাহার করে নেয় দুর্নীতি দমন কমিশন। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর এভাবে মামলা প্রত্যাহারের কারণে বিব্রত হন এই নোবেল জয়ী। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন তিনি। বুধবার ডক্টর ইউনূসের অর্থ পাচার মামলা প্রত্যাহারের আদেশ আইনসম্মত ছিল কিনা সে বিষয়ে শুনানি হয় সর্বোচ্চ আদালতে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার বক্তব্যও শোনেন আপিল বিভাগ। 23 এপ্রিল এ বিষয়ে রায়ের দিন ধার্য করা হয়েছে। মামলা উইথড্র করাটা সঠিক হয় নাই, এটা আদালতের উপরে একটা অবৈধ চর্চা করা হয়েছে। সুতরাং এটা আদালতের নিয়ম অনুযায়ী নিম্ন আদালতের জাজমেন্টের চার্জ ফ্রেমের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আসছি। হাইকোর্ট এটা রিজেক্ট করেছে বিগত গভর্নমেন্টের সময়। আমরা এখানে আপিল করেছি ইন টাইম। সুতরাং এই আইনের প্রক্রিয়ায় এই মামলাটা নিষ্পত্তি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী বলছেন, দেশে বিদেশে নেতিবাচক বার্তা দিতে সবার অগোচরে তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নিয়েছিল দুদক। কোনো আমাদেরকে নোটিশ করলেন না, ধার্য তারিখও ছিলেন না। তারপরে আবার একই দিনে আদালত, সেই আদালত যে আদালত আমাদেরকে সময় দেয় নাই বিগত সরকারের সময়, সে একই ডেটে আবার মামলাটা প্রত্যাহার করলেন। আমরা এই সমস্ত জিনিসটা দেখতেছি আসলে পূর্ববর্তী সরকারের অনুগত ব্যক্তিরাই এই ডক্টর ইউনূসকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং মামলাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজটা করেছে। প্রধান উপদেষ্টা হিসেবে বাড়তি সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় অধ্যাপক ইউনূস মামলামুক্ত হতে চান বলেও জানান তার আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের 9টি ফ্ল্যাট থাকার প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া 68 কোটি টাকার অবৈধ সম্পদ ও বিপুল অর্থ সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এদিকে ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে 7,000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে। কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ব্যাংকের
4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার কেলেঙ্কারিতে নাম এসেছে সালমান এফ রহমানের। গেল কয়েক মাস ধরে দুদক তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে যেয়ে বেরিয়ে আসছে থলের বিড়াল। দুদকের তথ্য বলছে 2015 সালে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পদে বসেন সালমান এফ রহমান। ছেলে সায়ন এফ রহমানকে বানান ভাইস চেয়ারম্যান। বাবা ছেলে মিলে নতুন নতুন প্রতিষ্ঠান খুলে সেসব প্রতিষ্ঠানে ঋণ নিয়ে সেই টাকা বিনিয়োগ করত বেক্সিমকো গ্রুপে। এভাবে কাগজে প্রতিষ্ঠানের নামে 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সালমান এফ রহমানের বিরুদ্ধে। যদিও দুদকের অন্য একটি নথির তথ্য বলছে অন্তত 14টি কাগজী প্রতিষ্ঠানের মাধ্যমে আইএফআইসি ব্যাংক থেকে আত্মসাৎ করেছেন 7,129 কোটি টাকা। এ ঘটনায় ব্যাংকের ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আমার আইডিয়া নেই, আমি এখানে আসছি নতুন এসেছি, আমি আসছি 6 মাস হয়েছে। আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে আত্মসাতের অভিযোগে অনুসন্ধানটা রয়েছে এবং এই অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিন আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুস সুবহান গোলাপের যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট সহ 68 কোটি টাকার অবৈধ সম্পদ ও 97 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ইসলামী ব্যাংক থেকে এসএলএম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 1092 কোটি টাকা আত্মসাতের মামলায় 20 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনশ্রীতে শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 এর বিচারক এ রায় দেন। জানা যায় 2021 সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকার একটি বাসায় আরবি পড়াতে গিয়ে 7 বছরের শিশুকে ধর্ষণ করে গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। পটুয়াখালীর দুমকিতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আছে অপর অভিযুক্ত। পুলিশ জানিয়েছে ভুক্তভোগী 2 জনকে আসামি করে থানায় মামলা করেছে। এজাহার অনুযায়ী 18 মার্চ সন্ধ্যায় নানির বাড়িতে যাওয়ার সময় কিশোরীকে পথে একা পেয়ে জোরপূর্বক একটি বাগানে নিয়ে ধর্ষণ করে 2 আসামি সাকিব ও সিফাত মুন্সি। পরে ভুক্তভোগী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। মামলার পর পুলিশ সাকিবকে গ্রেফতার করেছে। একজন অলরেডি গ্রেফতার হয়েছে, বাকিটা আমরা আমাদের আছে, আমরা চেষ্টা করতেছি করার জন্য। আমরা আশা করি যে আইডেন্টিফাই করে এটা আইডেন্টিফাই হয়ে যাবে এবং যে কালপিট সে আইনের হাতে সব। ফারাসি পুলিশের অভিযান চলছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে। আশা করছি দ্রুতই তারা আইনের কাছে সোপর্দ হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের সকল যে যেখানে আছে সেই পর্যায় থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী বাজেট হবে বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী। উন্নয়ন বাজেটে স্থান পাবে না অপ্রয়োজনীয় প্রকল্প। দুপুরে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এ কথা জানান অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, মূল্যস্ফীতি, ব্যাংকের স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে বাজেট করা হবে। বলেন, এনবিআর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার শুরু করা হবে। প্রতি বছরই বাজেট প্রস্তুত করার আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সরকার। সেখান থেকে পাওয়া বিভিন্ন মতামত, পরামর্শ যাচাই বাছাই করে সুপারিশ গ্রহণ করা হয়। বুধবার অর্থ মন্ত্রণালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নেন গণমাধ্যমের সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকরা। উঠে আসে অর্থনীতির সংকট ও সমাধানের উপায়। ফাঁপা অর্থনীতির ভঙ্গুর দশা থেকে প্রাথমিক ধাক্কা অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতার সঙ্গে সামাল দিতে পেরেছে বলে মত দেন গণমাধ্যম কর্মীরা। তবে শুধু বাজেটের আকার না বাড়িয়ে অপচয় রোধ করার উপর গুরুত্ব দেওয়া হয়। গৃহস্থলী কাজের অর্থনৈতিক স্বীকৃতি, বিনিয়োগ, কর্মসংস্থান নিয়েও আলোচনা হয়। অর্থ উপদেষ্টা বলেন, জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় সরকার। এনবিআর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার শুরু করা হবে। বাকি সংস্কার পরবর্তী সরকার এসে করবে। বাজেট না হয় কিছুটা ইনোভেশন থাকে,
সেটা পরবর্তী কারণ। অতএব আমাদের চ্যালেঞ্জগুলো আপনার মূল্যস্ফীতি, তারপর আপনার ফরেন রিজার্ভ বিষয়ে আপনার সাথে ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম আছে, ব্যবসাটা মন্থর হয়ে গেছে, তাই না? বড় ব্যবসা বলুন, ছোটো ব্যবসা বলুন, কর্মসংস্থান আমাদের একসাথে বড় সংস্কার আমরা করবো, এনবিআরের সংস্কার করবো, ট্যাক্সগুলির বাড়তে যায়, করাপশন কীভাবে কমা যায়, ট্যাক্স কালেক্ট। অর্থ উপদেষ্টা জানান এমনভাবে বাজেট করা হবে যা কোনো রাজনৈতিক সরকার ছুঁড়ে ফেলে দিতে পারবে না। বাজেটটা আমরা বাস্তবমুখী করবো, বাজেটের সাইজ হয়তো বড় করবো না, এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না, মূল্যস্ফীতি কমাতো, সাথে তেমন আয় যেন বাড়ে, সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না এবং বাড়বে। এছাড়া 2026 সালের মধ্যেই এলডিসি উত্তরণের পরিকল্পনার কথা জানান অর্থ উপদেষ্টা। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা। দেশি ব্র্যান্ডের পোশাককে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা, দামে ও মানেও সন্তুষ্ট তারা। ঈদ কেনাকাটায় রমজানের শুরু থেকেই নারায়ণগঞ্জে ফ্যাশন সচেতনদের নজর কেড়েছে দেশীয় ব্র্যান্ডের পোশাক। ঐতিহ্যবাহী নকশা ও আধুনিক ট্রেন্ডের সমাহারে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের পোশাকে নিখুঁত কারুকাজে ফুটিয়ে তুলেছে উৎসবের ছোঁয়া। প্রোডাক্ট অবশ্যই ভালো, প্রাইস এবং কোয়ালিটি দুইটা যদি কম্পেয়ার করি ইটস দ্য বেস্ট। প্রাইস মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে। মূল্য ছাড় সহ গিফট কুপনে ক্রেতারা পাচ্ছেন নানা ধরনের পুরস্কার জেতার সুযোগ। রাইট টাইম আমি যেটা নিয়েছি সেটা অফারেই নিয়েছি। কুপনের মাধ্যমে সে আমাদের একটা রয়্যাল এনফিল্ড বাইক অথবা একটা ডাবল ডোরের ফ্রিজ অথবা ঢাকা টু কুয়ালালামপুর কাপড়ের টিকিট জিতে নিতে পারবে। আবহাওয়াকে গুরুত্ব দিয়ে ভিসকস সিল্ক, নিট, ডেনিম, জ্যাকার্ড কটনের আরামদায়ক কাপড়ই প্রাধান্য পেয়েছে এবারের ঈদের পোশাকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বগুড়া পুলিশ লাইন্সেও ছিল আয়নাঘর। কথিত জঙ্গি ও আওয়ামী বিরোধীদের দমন করতে আটকে রাখা হতো এই গোপন বন্দিশালায়। সাজানো হতো ক্রসফায়ারের নাটক। এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গুম কমিশন। ভুক্তভোগীরা বলছেন দীর্ঘ সময় নিয়ম বহির্ভূতভাবে আটকে রেখে করা হতো অমানবিক নির্যাতন। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। 2016 সালের 28 মে বগুড়ার গাবতলী উপজেলার দাঁড়াইলে বাবার সঙ্গে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নেয় তুহিন মোল্লাকে। আটকের পর সবজি ব্যবসায়ী তুহিনকে প্রথমে বগুড়া গোয়েন্দা পুলিশ ও পরে পুলিশ লাইন্সের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে থাকা বন্দিশালায় আটকে রাখা হয়। ওই 13 দিন পর আমার ছেলের ওজার মধ্যে কালো আসাইলো, তা কার মধ্যেই থসে, তা সে লাশ মনে করেন পৌঁছে গেছে। 6টা গুলি করছে আমার ছেলে, শরীরে হাত পা ভাঙিছে, তার ইয়ে করে ফেলে দিয়েছে, তাই লড়তে পারিনি, ফুলে গেছিল আমার লাশ। সময় সংবাদের অনুসন্ধান বলছে বন্দিশালায় আটক রাখার 12 দিন পর তুহিনকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তাকে গাইবান্ধার পল্লী চিকিৎসক দীপ্তি হত্যা মামলায় সন্দেহভাজন জিএমবি সদস্য হিসেবে উল্লেখ করা হয়। এজাহারে নাম না থাকা তুহিনকে জিজ্ঞাসাবাদেও জড়িত থাকার প্রমাণ পায়নি সিআইডি। পরদিন 10 জুন গাইবান্ধার গোবিন্দগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় তুহিন। জিজ্ঞাসাবাদ করার পরে আমি ওই মামলার সাথে জড়িত থাকার তার কাছে আমি কোনো কিছু পাইনি। অভিযোগ আছে নওগাঁর মান্দার আনোয়ারা রিমা দম্পতিকে একই বছরের 11 এপ্রিল আটকের পর পুলিশ লাইন্সের বন্দিশালায় রাখা হয়। 4 মাস পর 4 আগস্ট কারাগারে কয়েদি থাকা রিমা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসব করেন। সেই সন্তান সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর 3 দিন পর রাজশাহীর বাগমারায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হন বগুড়ায় বন্দিশালায় আটক থাকা আনোয়ার। উপরে পা ঝুলা থিয়া টাঙ্গা থিয়া মারতো, ঝালের আপনি পানি গরম করতো, গরম পানি করে ওখানে ঝাল মিক্সার করতো, করে নাকে ঢালা দিত, অনেকে কারেন্ট শর্ট দিত। বগুড়া পুলিশ লাইন্সের বন্দিশালায় আটক ছিলেন এমন একাধিক বন্দী জানান নির্যাতনের কথা। আমাদের যেখানে রাখা হতো সেখান থেকে বাইরে একটা মন্দির দেখা যেত। এত মাঠ ছিল ওরা, মানে লোহা এবং মানে বড় মোটা মোটা মনে হয় যে কোনো ভারী কিছুতে মারছিল, পা গুলো মনে হয় যে খুলে যাচ্ছিল। সারা রাত আমার ওই বাচ্চাকে কোলে নিয়েই রাত্রি যাপন করতাম। গত 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 7 সদস্য বগুড়া পুলিশ লাইন্স পরিদর্শন করেন। পরে 4 মাস সংবাদ সম্মেলনে গুম কমিশন বগুড়ায় বন্দিশালা ছিল বলে জানায়। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে। গত 8 মার্চ গুম কমিশন বগুড়ার সাবেক 4 পুলিশ কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।